একটি গ্রামে একজন ভণ্ড জ্যোতিষী বাস করত। সে প্রতিদিন দুপুরবেলায় টাউন হল পার্ক নামক একটি জনবহুল জায়গায় যেত। সেখানে সে একটি তেঁতুল গাছের তলায় গিয়ে বসত। তারপর সে একে একে 1 ডজন কড়ি, সময় ছক আঁকা একটা চৌকো কাপড়ের ফালি, একটা নোট বই আর হস্তরেখা বিচারবিদ্যা সংক্রান্ত লেখালেখির একটা বান্ডিল তার সামনে সাজিয়ে রাখত। তারপর সে তার ব্যবসা শুরু করত। সেই জ্যোতিষীর কপালটি পবিত্র ভস্য এবং সিঁদুর দ্বারা সজ্জিত থাকত, আর তার চোখ দুটি ক্রমাগত খদ্দেরদের খোঁজ করতে থাকত। খদ্দেরদের নিজের দিকে আকর্ষণ করার জন্য সে মাথায় একটি গেরুয়া রঙের পাগড়ি পরত। তার চোখে একটি অদ্ভুত চমক ছিল, যেটির দ্বারা খদ্দেররা তার দিকে আকর্ষিত হয়ে আসতে বাধ্য হতো। সে যেখানে বসতো সেই জায়গাটি ছিল খুবই উল্লেখযোগ্য। সেই সরু রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত অনবরত একটা উত্তাল ভিড় যাতায়াত করত। সেখানে বিভিন্ন ধরনের বিক্রেতারাও তাদের দোকান খুলে বসতো, যেমন ওষুধ বিক্রেতা, জাদুকর, সস্তা কাপড়ের নিলামদার, লোহা ও অন্যান্য ধাতু নির্মিত চোরাই জিনিসপত্রের দোকান, আর একজন চীনাবাদাম বিক্রেতা। এই চীনাবাদাম বিক্রেতাটি ছিল সব থেকে মুখর। সে প্রতিদিন নিজের পণ্যদ্রব্যগুলির নানান শৌখিন নামকরণ করত। যেমন একদিন ডাকত, এই বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম। পরের দিন বলতো, এই দিল্লি আমন্ড, দিল্লি আমন্ড, দিল্লি আমন্ড। তৃতীয় দিনে বলতো, এই রাজাস ডেলিকেসি, রাজাস ডেলিকেসি, রাজাস ডেলিকেসি। বাজারের যেখানে জ্যোতিষীটি বসতো সেই জায়গাটিতে পৌরসভার আলোর কোনো সুবিধাই ছিল না। সুতরাং বিভিন্ন বিক্রেতাদের কাছে তাদের নিজস্ব আলো ছিল। জ্যোতিষীটির কিন্তু নিজস্ব কোনো আলো ছিল না। চীনাবাদাম বিক্রেতার জায়গা থেকে যেটুকু আলো আসতো সেই আলোতেই জ্যোতিষী তার ব্যবসা চালাতো। সমস্ত জায়গাটি অর্ধেক আলো ও অর্ধেক অন্ধকারে নিমজ্জিত থাকত। এই আলো ও ছায়ার জন্য এক বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি হতো, যা জ্যোতিষীটির ব্যবসার পক্ষে খুবই উপযুক্ত ছিল। জ্যোতিষীরা যে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে মানুষের ভাগ্য নির্ধারণ করেন, সেগুলি সম্পর্কে এই ভণ্ড জ্যোতিষীটির বিন্দুমাত্র ধারণা ছিল না। সে তার নিজের বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ শক্তি ও মানুষের আচরণ সম্পর্কে তার অর্জিত ধারণাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎবাণী করত। বহুদিন আগে সে নিজের গ্রাম ও পিতৃপুরুষের জীবিকা কৃষিকাজকে ত্যাগ করে পালিয়ে এসে এই নতুন জায়গায় জ্যোতিষবিদ্যাকে নিজের জীবিকা বানিয়ে জীবনযাপন শুরু করেছিল। জ্যোতিষীটি প্রথমে তার খদ্দেরদের মিনিট 10 কথা বলতে দিত, যাতে তারা তাদের নিজের মনের কথাগুলি বলতে পারে, আর সেখান থেকে সে সমস্ত দরকারি তথ্যগুলি সংগ্রহ করত এবং তার উপর ভিত্তি করে সে তাদের সম্পর্কে অনুমান করে ভবিষ্যৎবাণী করত। সে সাধারণ মানুষের জীবনের মুখ্য সমস্যাগুলি সম্পর্কেই বেশি কথা বলতো, যেমন বিবাহ, অর্থ, সম্পর্ক ইত্যাদি। প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে 3 পয়সা মূল্য ধার্য করত। এইভাবেই তার জীবন কেটে যাচ্ছিল। একদিন সন্ধ্যাবেলায় বাদাম বিক্রেতা তার আলো নিভিয়ে দিল। জ্যোতিষীটির যেহেতু নিজস্ব কোনো আলো ছিল না, তাই সেও নিজের দোকান গোটাতে শুরু করলো। এমন সময় সেখানে একজন ব্যক্তি এসে উপস্থিত হলো। জ্যোতিষীটি সেই ব্যক্তিকে নিজের সম্ভাব্য খদ্দের বলে মনে করলো। একটু বেশি পয়সা রোজগারের আশায় সে ব্যক্তিটিকে ডেকে বলল, তোমাকে তো খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, তাই আমার কাছে বসো। আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের মতো ভণ্ড জ্যোতিষীদের কথায় বিশ্বাস করি না। আচ্ছা তাই? আমি যদি তোমাকে সঠিক উত্তর দিই তাহলে তোমাকে 5 টাকা দিতে হবে। না, তবে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে 8 আনা দেব। আর যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে তুমি আমাকে দ্বিগুণ টাকা ফেরত দেবে। এরপর ব্যক্তিটি একটি বিড়ি ধরানোর জন্য একটি দেশলাই কাঠি জ্বালালো
সেই দেশলাই কাঠির আলোয় জ্যোতিষীটি সেই ব্যক্তিটির মুখটি দেখতে পেল, আর জ্যোতিষীটি অস্বস্তি বোধ করতে লাগলো। সে ব্যক্তিটিকে বলল, এই যে, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি এইরকম প্রতিদ্বন্দ্বিতায় অভ্যস্ত নই। আজ আমার অনেক দেরি হয়ে গেছে, তাই আমি বাড়ি যাচ্ছি। কাল তোমার সব প্রশ্নের উত্তর দেব। এটি শুনে সেই ব্যক্তিটি রেগে গিয়ে জ্যোতিষীটিকে বললেন, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, আমি ওসব কথা শুনবো না। জবাব না দিলে আমি তোমাকে যেতে দেব না। আমার প্রশ্নের উত্তর দাও আর বাড়ি চলে যাও। জ্যোতিষীটি প্রচন্ড ভয় পেয়ে গেল, আর ভয়ে ভয়ে বলল, ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমি যা বলবো তা বিশ্বাসযোগ্য বলে মনে হলে তুমি আমাকে 1 টাকা দেবে, নয়তো আমি কোনো মতেই আমার মুখ খুলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি তোমাকে 1 টাকাই দেব। শোনো তাহলে, তোমার নাম হলো গুরুনায়ক। বহু বছর আগে একজন ব্যক্তি তোমার বুকে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করেছিল, আর তোমাকে মৃত ভেবে একটি কুয়োতে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কি আমি ঠিক বলছি তো? এই কথা শুনে লোকটি বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ। সেদিন আমার মরে যাওয়ারই কথা ছিল। ভাগ্যিস কিছু পথ চলতি লোক কুয়োর ভিতর উঁকি মারার সময় আমাকে দেখতে পেয়েছিল। ওরাই আমার জীবন বাঁচিয়েছিল। আচ্ছা, এখন বলো, সেই ব্যক্তি যে আমাকে মারার চেষ্টা করেছিল, ওকে আমি কখন এবং কোথায় পাবো? পরলোকে। সে 4 মাস আগে দূরের এক শহরে লরির নিচে এসে চাপা পড়ে মারা গেছে। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। এই শহর থেকে তোমার গ্রাম উত্তর দিকে 2 দিনের যাত্রা, তাই এখান থেকে যত শীঘ্র সম্ভব ট্রেন ধরে বাড়ি ফিরে যাও, নয়তো তোমার জীবনে আবার বিপদ আসবে। কখনো আর দক্ষিণ মুখে যাত্রা করো না, তাহলে তুমি 100 বছর বাঁচবে। আমি ওকে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। এখন এটা শুনে আমি খুবই খুশি হলাম যে গাড়িতে চাপা পড়ে সে মারা গেছে। এটা বলার পর সেই ব্যক্তি জ্যোতিষীটিকে তার প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। সময়টা তখন প্রায় মাঝরাত। জ্যোতিষীটি তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে এলো। জ্যোতিষীটির স্ত্রী বলল, আজকে এত দেরি হলো যে আসতে? জ্যোতিষীটি উপার্জিত পয়সা কড়িগুলি তার স্ত্রীর হাতে দিয়ে বলল, গুনে দেখো তো কত আছে। একটাই লোক সব দিয়েছে। তার স্ত্রী এতগুলো পয়সা পেয়ে খুব খুশি হয়ে বলল, এখানে 12.5 আনা আছে। কাল আমি খানিকটা তালের গুড় আর কিছু নারকেল কিনে আনবো। বাচ্চাটা কদিন ধরে মিষ্টি খেতে চাইছে, আমি ওর জন্য দারুণ কিছু বানাবো। শুয়োরটা আমাকে ঠকিয়েছে। ও আমাকে 1 টাকা দেবে বলে কথা দিয়েছিল। কি ব্যাপার, তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। কিছু না। রাতের খাবার খাওয়ার পর ঘুমানোর সময় জ্যোতিষীটি তার স্ত্রীকে বলল, তুমি জানো, আজ একটা বিরাট বোঝা আমার উপর থেকে নেমে গেছে। আমি এতদিন ভাবতাম যে আমার হাতে একজন লোকের খুন হয়েছে, সেজন্যই আমি আমার গ্রাম ছেড়ে এখানে পালিয়ে এসেছিলাম। আজকে জানলাম যে সেই লোকটি এখনো বেঁচে আছে। তুমি খুন করতে চেয়েছিলে? হ্যাঁ, সেই সময় আমি একজন বোকাশোকা তরুণ ছিলাম। আমরা মদ খেতাম, জুয়া খেলতাম, আর একদিন আমাদের মধ্যে খুব ঝগড়া হলো, আর আমি ওর বুকে ছুরি মেরে ওকে কুয়োতে ফেলে এখানে পালিয়ে এলাম। এসব ভেবে কি লাভ? এখন ঘুমানোর সময়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল।